বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার আজ এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং নদীর জোয়ারের প্রভাবে চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এই 5 জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। শিক্ষার্থীদের নিরাপত্তা এবং চলাচলে দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়েই পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে। সারা দেশে আগামী 5 দিন কম বেশি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের 4 বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা কয়েকদিন অতি ভারী বৃষ্টি হলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঝুঁকি তৈরি হতে পারে। একই সঙ্গে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা কিংবা আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম আরিফ। আরিফ, সারা দেশে বৃষ্টিপাত নিয়ে কি বলছে আবহাওয়া অফিস? আর সকাল থেকে তো ঢাকাতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তো রাজধানীবাসী কেমন পরিস্থিতি দেখছেন আপনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি নাদিয়া, আপনি যেমনটি বলছিলেন যে টানা 5 দিন এই বৃষ্টিপাত থাকতে পারে সেটি আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে। এবং এই বৃষ্টিপাত কোথাও কোথাও মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু আবহাওয়া অফিস থেকে বলছে। গত বেশ কয়েকদিন যাবৎ যে পরিমাণ গরম আসলে পড়ছিল সারা দেশে, সেটি একটি স্বস্তি নিয়ে কিন্তু আসলে বৃষ্টি এসেছে। গতকালকে আমরা দেখেছি সারা দিনই প্রায় বৃষ্টি ছিল। সেই স্বস্তির বৃষ্টি আবার কারো কারো জন্য কিন্তু অস্বস্তিরও। আজকে আপনি দেখতে পাচ্ছেন এখনও সকাল থেকে আমরা দেখেছি বৃষ্টি হচ্ছে। তো সে কারণে যারা অফিসগামী মানুষ রয়েছেন তাদের কিন্তু আসলে এই বৃষ্টিতে অস্বস্তিতে পড়তে হয়েছে। শুধুমাত্র যে অফিসগামী মানুষ তা না, সাধারণ যারা মানুষ রয়েছে, বিশেষ করে যারা একদম খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ, যাদের আসলে প্রতিদিনের খাবার প্রতিদিন জোগাড় করতে হয়, এই রকম যে শ্রমজীবী মানুষ রয়েছেন তাদের জন্য আরও বেশি এই বৃষ্টি কিন্তু অস্বস্তি এবং সমস্যার। আমরা যেটি আপনি বলছিলেন যে টানা 5 দিন বৃষ্টি থাকবে, এই টানা 5 দিন বৃষ্টিতে কিন্তু আবহাওয়া অফিস বারবার বলছে যে এই 5 দিন বৃষ্টিতে ভারী এবং মাঝারি বৃষ্টিপাতও কোথাও কোথাও হবে এবং পাশাপাশি বজ্রপাত সহ বৃষ্টি হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস থেকে। তবে কোনো ঘূর্ণিঝড় বা লঘুচাপ এরকম কোনো নির্দেশনা কিন্তু আবহাওয়া অফিস থেকে দেওয়া হয়নি এখনও। তারা বলছেন যে সেটির এখনও জানা যায়নি। তবে বৃষ্টিপাত যে থাকবে সেটি আবহাওয়া বলছেন এবং এই সময় কিন্তু আসলে বৃষ্টিপাত হওয়ার কথাই, সেটি আসলে স্বাভাবিক, এটি অস্বাভাবিক কিছু নয়। তবে অন্যান্য বারের তুলনায় কিন্তু এবার বৃষ্টিপাত কিছুটা কম, যেটি আসলে বর্ষা আসার শুরু থেকে আমরা দেখেছি সেটি। তবে এখন যে বৃষ্টিপাত হচ্ছে, গতকালকে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে, সারা দেশেই বৃষ্টিপাত হয়েছে এবং সারাদিন বৃষ্টিপাত হয়েছে। আজকেও আবহাওয়া অফিস বলছেন যে সারাদিন বৃষ্টিপাত থাকতে পারে এবং আবহাওয়া কিন্তু মেঘলা। আমরা সকাল থেকেই দেখছি এখন পর্যন্ত সূর্যের দেখা কিন্তু ওইভাবে মেলেনি এবং একটি দমকা হাওয়াও রয়েছে, বাতাস রয়েছে। এই যে বৃষ্টির সহ বাতাস কিন্তু রয়েছে। তো এই বৃষ্টি আসলে খুব অল্প সময়ে থামবে না, সেটি আবহাওয়া অফিস যেমনটি বলছে। আর যেটি বলছে যে সাধারণ মানুষ খুবই অস্বস্তিতে পড়েছেন, যারা এই অফিসগামী মানুষ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে আসলে এই বৃষ্টিতে আসলে যানবাহন পাওয়াটাও মুশকিল হয়ে দাঁড়ায় তাদের কাছে এবং অনেকে আসলে দেখছেন যে ছাতা নিয়ে তারা গন্তব্যে রওনা হয়েছেন, অনেকে ভিজে ভিজে রওনা হয়েছেন তাদের গন্তব্যে। তো এই যে অস্বস্তিতে সেটি কিন্তু রয়েছে। আর পাশাপাশি যেটি বলেছি যে একদম শ্রমজীবী যারা মানুষ রয়েছে তাদের জন্য আরও বেশি কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে। আবহাওয়া অফিস আরও বলছে যে এই বৃষ্টিতে কিন্তু আসলে পাহাড় ধসের একটি সম্ভাবনা রয়েছে। যারা পাহাড়ের মানুষজন রয়েছে তাদেরকে আসলে সতর্ক অবস্থানে কিন্তু থাকতে বলা হয়েছে, সেটি কিন্তু আবহাওয়া অফিস থেকে বারবারই বলছে। তো বৃষ্টিপাত যেটি 5 দিন থাকবে এবং আবহাওয়া বলছে যে এই 5 দিন পরেই আসলে বৃষ্টিপাত কিছু কমে আসবে। আর যেটি বলছি যে এখন বর্ষার সময় বৃষ্টিপাত হওয়াটা স্বাভাবিকই। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।
দর্শক, সারা দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ। চলে যাব পরের সংবাদে। টানা 4 দিনে ভারী বর্ষণে বান্দরবানের সার্বিক পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা এবং পৌর এলাকায় নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। পাহাড়ের পাদদেশে বসবাসকারী অনেক পরিবারের ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। পাহাড় ধসের ঝুঁকি এবং বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি পাওয়ায় অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছেন। জেলা প্রশাসন জানিয়েছে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় জেলার 220টি আশ্রয় কেন্দ্রে প্রস্তুত রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় বান্দরবানে 176 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মানুষের রাজধানীমুখী যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ রাজবাড়ী দৌলদিয়া পাটুরিয়া ফেরি রুট। প্রতিদিন হাজার হাজার যাত্রী এবং যানবাহন এই পথ ব্যবহার করলেও ফেরিঘাটের সংযোগ সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন চালক এবং যাত্রীরা। খানাখন্দ এবং উঁচু নিচু সড়কের কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রতিনিধি মোমিন শেখের তথ্য এবং চিত্রে প্রতিবেদন জানাচ্ছেন হাফিজা খানম জুথি। কাগজে কলমে দৌলতদিয়া ফেরিঘাটে 7টি ঘাট থাকলেও বর্তমানে সচল রয়েছে মাত্র 4টি। প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক, বাস, ব্যক্তিগত গাড়ি এবং হাজার হাজার যাত্রী এই ঘাট ব্যবহার করেন। ফেরিঘাটের সংযোগ সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। কোথাও উঁচু নিচু, কোথাও আবার সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি। এতে করে ফেরিতে ওঠানামার সময় যানবাহন নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি বাড়ছে। চলাচলে অনেক অসুবিধা হয়। ফেরিঘাটে নামা ওঠা, রাস্তা অনেক উঁচু নিচু রাস্তা, সমান তো না, যে কোনো ভাবে গাড়ি একটা দুর্ঘটনা ঘটে যায়। সমান রাস্তা হলে পরে আমাদের কোনো সমস্যা হবে না। দীর্ঘদিন ধরে নিয়মিত সংস্কার না হয় প্রায় গাড়ির এক্সেল ভেঙে যাচ্ছে। এতে বাড়ছে পরিবহন ব্যয়, তেমনি যাত্রীদেরও জীবন পড়ছে ঝুঁকির মুখে। ওটা নামা অনেকই সমস্যা। এটা কর্তৃপক্ষের আসলে দৃষ্টি ভঙ্গি নাই। আমাদের কাছে দাবি যে এখানে একটা ব্রিজ হইলে আমাদের সবচেয়ে সুবিধা হবে। যেরকম আমাদের গাড়ির লোড অনেক সময় একটু বেশি হয়, ফেরিতে উঠতে সমস্যা হয়, নামতে সমস্যা, অনেক রিস্ক হয়ে যায়। আমাদের সরকারের কাছে একটাই দাবি, যেখানে একটা ব্রিজ দিলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। দায়িত্বরত কর্মকর্তারা বলছেন বর্তমানে ঘাটে কিছুটা শৃঙ্খলা ফিরেছে। সংযোগ সড়কটিও দ্রুত মেরামতের আশ্বাস দিলেন তারা। জেলা প্রশাসক রাজবাড়ী মহোদয়কে এবং আমাদের প্রধান কার্যালয়ের মেরিন বিভাগকে পত্রাকারে অনুরোধ করেছি যেন 7 নম্বর ঘাটের ডাউনে মানে ভাটিতে 3 পকেটের রোরো পন্টন বসানোর উপযোগী আরেকটি ঘাট নির্মাণ করা হয়। যেটা আমরা চেষ্টা করতেছি, যেখানে প্লাস্টিকের মেট পাওয়া যায় সেই প্লাস্টিকের মেট যদি ব্যবহার করা যায় তাহলে যেটা বারবার। ফেরিঘাটের সংযোগ সড়ক দ্রুত সংস্কার এবং ঘাট ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নিলে দুর্ঘটনা কমবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগের অপেক্ষায় চালক ও যাত্রীরা। হাফিজা খানম জুথি, মাই টিভি। বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের পিরব উপস্বাস্থ্য কেন্দ্রের ভবনগুলোতে বর্তমান মাদকের আকড়া। উপস্বাস্থ্য কেন্দ্রে সেবাগ্রহীতারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। জনস্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নির্মিত একটি উপস্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। ভবনটি এখন মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। অন্যদিকে স্বাস্থ্যসেবা না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় রোগীরা। প্রতিনিধি কামরুজ্জামানের তথ্য চিত্রে জানাচ্ছেন সাইদুর রহমান আবির। বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরবে পরিত্যক্ত উপস্বাস্থ্য কেন্দ্র একসময় এলাকাবাসীর চিকিৎসা সেবার আশ্রয়স্থল হলেও দীর্ঘদিন ধরে অব্যবহৃতভাবে পড়ে আছে ভবনগুলো। ভাঙাচোরা ভবনগুলোতে ময়লা আবর্জনা সহ বিভিন্ন গাছপালায় জর্জরিত হয়ে গেছে। ওষুধ না পাওয়া এবং অশ্লীল ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে স্থানীয়দের মাঝে। খুব রাত বিহেভ করে, অনেক মহিলাদের সাথে খারাপ ব্যবহার আমি চোখে দেখছি। অনেক দিন অনেক মানুষ কান্না করতে করতে এখান থেকে রোগীরা কোনো সেবা পাচ্ছে না। পর্যাপ্ত পরিমাণে ওষুধ থাকার পরেও এখানে গরিব দুঃখী অসহায় মানুষেরা আসলে এখান থেকে ফিরে চলে যায়। ওষুধ না পেয়ে রোগীরা অনেক দুর্ভিত্তির ভিতরে পড়ে যায়। উপস্বাস্থ্য কেন্দ্রের পাশে একটা কমিউনিটি ক্লিনিক আছে, যেখানে ওষুধ থাকা পরেও পর্যাপ্ত ওষুধ নাগরিক সেবা পায় না। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনগুলো এখন মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। সন্ধ্যার পর এখানে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের ভয়ে নিরাপত্তাহীনতায় আশপাশের বাসিন্দারা। কমপ্লেক্সে কিছু ঘর আপনারা ভাঙাচোরা দেখতে পাচ্ছেন, এর ভিতরে মাদক সেবন করে এবং মাদক বিক্রি করে। আমার জানা মতো বগুড়া জেলার ভিতর সবচেয়ে বেশি মাদক কেনা বেচা হয় এই পিরবে। উপস্বাস্থ্য কেন্দ্রের অবস্থাটা কি? এখানে কোনো পরিষ্কার নাই, কিছু নাই। তো এই সমস্ত উপস্বাস্থ্য কেন্দ্রে আসলে রোগীরা এমনিতেই অসুস্থ হয়ে পড়ে যায়।
নিয়মিত স্বাস্থ্যকর্মী উপস্থিত না থাকায় যেতে হয় দূরের হাসপাতালগুলোতে। এতে সময় ও অর্থ দুভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে ভুক্তভোগী রোগীরা। এই হাসপাতালটি নির্মাণ করে এই এলাকার মানুষের উন্নয়নের দ্বার ঘুচে দেওয়া হোক এবং এলাকার মানুষ সেবা পাক, এই দাবি আমি করছি সরকারের কাছে। অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজিদ হোসেনের সাথে কথা বলতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি। ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, এটার কি অবস্থা ভাই? এটা মানে এটার ব্যাপারে তাহলে আমি কি চিঠি দিব আপনাকে? মাদক সেবীদের আড্ডা তো বসে, এই যে আমার সামনে সাংবাদিক ভাই বসে আছে, ওনার কাছে ওনার কাছে ফুটেজও আছে যে মাদকের আঁকড়া। এটা শুধু মূল ভবনটা রাখিয়া বাকি যা আছে সব ভাঙে ফেলার চিঠি অলরেডি ওরা দিয়ে দিছে। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। খেজুরের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সৌদি আরবের বিস্তীর্ণ মরুভূমি। বিশ্বের অন্যতম শীর্ষ খেজুর উৎপাদনকারী দেশটিতে রয়েছে প্রায় 400 জাতের খেজুর। মরুভূমির আবহাওয়া ছাড়া উন্নত জাতের খেজুরের চাষ সম্ভব নয়, সেই ধারণা বদলে দিয়েছেন পাবনার আটঘরিয়া উপজেলার এক দন্ত ইউনিয়নের কৃষক সাইফুদ্দিন হিরো। পাবনা থেকে প্রতিনিধি নাহিদ মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। 2022 সালে পতিত জমিতে পরীক্ষামূলকভাবে শুরু করেন সৌদি আরবের উন্নত জাতের খেজুর চাষ। শুরুতে ছিল অনিশ্চয়তা, ছিল প্রতিবেশীদের অবিশ্বাসও, কিন্তু থেমে যাননি কৃষক সাইফুদ্দিন হিরো। আজোয়া, মরিয়ম, মেজুল সহ বিভিন্ন জাতের খেজুরের চারা রোপণ করে ধৈর্য আর পরিশ্রমে গড়ে তুলেছেন সফল একটি বাগান। খেজুর বিক্রির চেয়ে বেশি লাভ হচ্ছে গাছের গোড়া থেকে বের হওয়া চারা বিক্রি করে। প্রতিটি সাকার বিক্রি হচ্ছে 15 থেকে 25 হাজার টাকায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এসব চারা কিনতে আসছেন। এত কিছু করার পরেও, এত কথা শোনার পরেও আমরা এই জিনিসটা নিয়ে থেমেছিলাম না। আমরা কাজ চালিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা সন্তুষ্ট, আমাদের গাছে অনেক ফল আসছে। সবাই মিলে অনেক পরিশ্রম করে এই পরিশ্রমের ফল আজকে কয়টা গাছে খেজুর ধরছে। তার সফলতা দেখে অবাক স্থানীয় বাসিন্দারাও। অনেকেই আগ্রহ দেখাচ্ছেন খেজুর চাষে। প্রথমে বিশ্বাস হচ্ছিল না যে আমাদের এলাকাতেও এত ভালো বিদেশি খেজুর আমরা দেখতে পারবো। মনে করেন যদি 10 লাখ টাকা খরচ করে আল্লাহ দিলে 30 লাখ টাকা বিক্রি হবে, এরকম খুব লাভবান হবে। এই কলমের গাছ বা সাকারের গাছ লাগালে 100% আল্লাহ ফল দিবেই। আর বীজের গাছ লাগালে দেখা যায় কিছুটা পুরুষ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কৃষি বিভাগ বলছে, দেশের আবহাওয়ার উন্নত জাতের খেজুরের চাষ লাভজনক প্রমাণিত হলে বিদেশ থেকে খেজুর আমদানির উপর নির্ভরতা কমবে। পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই খাত। আমরা সায়েন্টিস্টদের ইনভাইট করব যে পাবনা জেলায় সৌদির খেজুর লাভজনক উপায়ে চাষ করা সম্ভব হবে কিনা। যদি আমরা পজিটিভ ফিডব্যাক পাই, অবশ্যই এই টেকনোলজি আমরা অন্যান্য কৃষকদের মাঝে ট্রান্সফার করব এবং বিদেশি খেজুর আমদানিতে যে বৈদেশিক মুদ্রা খরচ হয় এটা যেন সরকারের লাঘব হয়, এই বিষয়টা আমরা অবশ্যই দেখব যদি এটা ফিজিবল হয়। মরুভূমির ফল এখন ফলছে বাংলার মাটিতে, যা বদলে দিতে পারে খেজুর চাষের প্রচলিত ধারণা। হাফিজা খানম জ্যোতি, মাই টিভি। চট্টগ্রাম নগরী জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় 36টি খালের মধ্যে 30টির কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। বাকি 6টির মধ্যে 5টির কাজ 98% এবং হিজরা খালের কাজ 68% শেষ হয়েছে। নগরীর বাকলিয়ার রাজাখালী আর্মি ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকল্প পরিচালক, চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক, সেনাবাহিনী 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল মোহসিন বলেন, চলতি বর্ষা মৌসুমে নগরীর জলাবদ্ধতা 80 থেকে 90% কমেছে এবং আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে সব কাজ শেষ হলে স্থায়ী জলাবদ্ধতার অবসান হবে। তিনি জানান, গত কয়েকদিনে ভারী বৃষ্টিতে 43 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হলেও অধিকাংশ এলাকায় পানি দ্রুত নেমে গেছে। বর্তমানে আগের 121টি জলাবদ্ধতার স্থানের পরিবর্তে মাত্র 4 থেকে 5টি এলাকায় সাময়িক পানি জমছে। 5 তারিখ থেকে আজকে সকাল 12টা পর্যন্ত 546.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 546.6 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু একটা রেকর্ড। আমার তথ্য অনুযায়ী এর আগে 43 বছর আগে 1983 সালে হায়েস্ট 511 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। তো আমাদের এই প্রকল্পের যে ডিজাইন, আমরা হিসাব করেছিলাম যে 500-550 মিলিমিটার বৃষ্টিপাত হলেও ইনশাল্লাহ আমাদের তেমন কিছু হবে না। আবার যেহেতু আমাদের এক্সপেকটেশনের বাইরে একটু বৃষ্টিপাত হয়েছে, তো কিছু কিছু জায়গায় প্রবর্তকের মোড়ে নাই, কিন্তু ওই একই খালের ভিতরে কাতালগঞ্জে, কাপাসগোলায়
এখানে মুরাদপুরের যে বাস স্ট্যান্ড এই জায়গাটায় সহ আরও দু একটা জায়গায় সাময়িকভাবে 2-2.5 ফিট পানি উঠেছে এবং এই পানিটা জলাবদ্ধতা আমি বলবো না, কারণ বৃষ্টি থেমে গেলে আমাদের যেই অ্যাসেসমেন্ট 1-1.5 ঘন্টার ভিতরে পানিটা নেমে যায়। লক্ষ্মীপুর পৌরসভার 2026-27 অর্থ বছরের জন্য 86,61,12,149 টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার পৌরসভা কার্যালয়ে হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক এবং পৌর প্রশাসক স্মিতা খিসা। পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেনের সঞ্চালনায় বাজেটে বিভিন্ন খাত উপস্থাপন করেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শাহাদাত হোসেন। পৌর প্রশাসক জানান, প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে 86,61,50,149 টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় 60,95,50,000 টাকা, উন্নয়ন খাতে আয় 20,20,00,000 টাকা এবং প্রারম্ভিক স্থিতি 5,45,62,149 টাকা ধরা হয়েছে। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে 83,30,00,000 টাকা। 2026-27 অর্থ বছরের এই পৌরসভার বাজেটে 3,60,82,149 টাকা উদ্ধৃত ধরা হয়েছে। বরিশালে গৌর নদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 48টি পরিবারের মাঝে 58 বান্ডিল ঢেউটিন এবং 58,000 টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবং পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরওয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সজ্জাদ হান্নান, প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক শামীম খলিফা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন সহ অন্যান্য নেতৃবৃন্দ। রাজবাড়ীতে 3 দিন ব্যাপী ফল মেলা 2026-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভিন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসক বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেন। নড়াইলের লোহাগড়ায় 2025-26 অর্থ বছরের খরিফ 2 মৌসুমে কৃষি প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল রোপা আমন ধানের বীজ এবং সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল 2 আসনের সংসদ সদস্যের প্রতিনিধি এবং জামায়াত নেতা মোহাম্মদ আলমগীর হোসেন। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপি সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান, পৌর বিএনপি সম্পাদক মোহাম্মদ শামসুল হক আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালমান জামান। রাজবাড়ী সদর উপজেলার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 42টি পরিবারের মাঝে 46 বান্ডিল ঢেউটিন এবং জনপ্রতি 3,000 টাকা করে মোট 1,38,000 টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। হলরুমে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া বেগম শিল্পী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।